নমস্কার, বাঙালি ও কালচারে আপনাদের সকলকে স্বাগত। রণজয় মুখোপাধ্যায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যেটা নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে এর আগেও আমরা প্রতিবেদন দেখিয়েছি, পরপর দুটো যেভাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড হলো। প্রথমত তারাপীঠে, বীরভূম জেলায়, এবং একদম শহর কলকাতার রাজপথে পার্ক স্ট্রিটের কাছে মির্জা গালিব স্ট্রিট, এবং সেখানে আমরা 18 জন মানুষকে আমরা হারিয়েছি। আমাদের ভিন রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্রের মানুষরা, তারাও কিন্তু প্রাণ হারিয়েছেন। আজকে যেটা বলার, একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, এবং আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে, সরকার, পুরসভা, দমকল বা প্রশাসন, তাদের প্রত্যেকের দায় রয়েছে অবধারিতভাবে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে যারা টার্গেট হচ্ছেন তারা কিন্তু কোনো নেতা, মন্ত্রী, আমলা, প্রশাসক তারা টার্গেট হচ্ছেন না। একদম নিতান্ত সাধারণ মানুষ, তারাই কিন্তু টার্গেট হচ্ছেন, তারাই কিন্তু প্রাণ হারাচ্ছেন। এই ধরনের যে ডিভাস্টেটিং সিচুয়েশন তৈরি হচ্ছে, অর্থাৎ এখান থেকে একদম শেষ পর্যন্ত ভিডিও স্কিপ করবেন না। কিভাবে আমরা থাকবো, কিভাবে আমাদের ঠিক থাকা উচিত, কিভাবে আমরা এই রকমের বিপদের ঝুঁকি এড়াতে পারবো। কেননা হোটেলে আমাদের যেতে হবে, আমাদের বাইরে ঘোরার প্রয়োজনে, পর্যটনের প্রয়োজনে যেতে হয়, আমাদের কাজের প্রয়োজনে আমাদের বাইরে যেতে হয়, আমাদের চিকিৎসার প্রয়োজনে আমাদের বাইরে যেতে হয়, এবং সেখানে হোটেলে থাকতে হয়। তাই হোটেল ছেড়ে আমরা সেটাকে কোনো রকম ভাবে অ্যাভয়েড করতে পারবো না। কিন্তু হোটেলে থেকেও আমরা কিভাবে সমস্ত দিক থেকে নিজেকে, নিজের পরিবার পরিজনকে কিভাবে সেফ রাখতে পারবো, সেটাই কিন্তু বলবো আজকের প্রতিবেদনে বাঙালি ও কালচারে। তাই থাকুন আমার সঙ্গে, রণজয়ের সঙ্গে, বাঙালি ও কালচারে একদম শেষ পর্যন্ত দেখুন। আমরা দেখেছি তারাপীঠে যেভাবে অগ্নিকাণ্ড হয়েছে রাতের অন্ধকারে, অনেকেই তখন শুয়েছিলেন, খুব স্বাভাবিক বিষয়। এবং যে বিষয়টা আমরা দেখলাম, তারাপীঠের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। আমাদের অনেক সহনাগরিক তারা প্রাণ হারিয়েছেন। আমাদের প্রতিবেশী রাজ্য মেঘালয় থেকে একটি পরিবার এসেছিল, বাচ্চা সমেত, তারা 5 জন পরিবারে ছিল। তারা সকলেই কিন্তু অগ্নিদগ্ধ হয়ে ঝলসে মারা গিয়েছেন, এবং সামনে যে পুকুর ছিল সেই পুকুরে অনেকে ঝাঁপ দিয়েছেন। তার জন্য সমস্ত রকম তদন্ত থেকে শুরু করে তার সবকিছুই চলছে, এবং 2 জন অ্যারেস্ট হয়েছেন, মালিক অ্যারেস্ট হয়েছেন, মালিকের ছেলে অ্যারেস্ট হয়েছেন। আমরা যে বিষয়টা দেখলাম, সুদূর বোলপুর, বীরভূমে তারাপীঠে যেভাবে হোটেলে আগুন লেগেছে, খুব কনজেস্টেড জায়গা ছিল, প্রপার ভেন্টিলেশন ছিল না, যে সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে সেই সিঁড়ি কিন্তু চওড়া ছিল না, অর্থাৎ খুব সংকীর্ণ জায়গার মধ্যে দিয়ে নেমে আসতে হওয়ার বিষয় ছিল। এক্সিট গেট সেভাবে ছিল না অতিরিক্ত, এবং ফায়ার অ্যালার্ম বাজেনি। এটা হচ্ছে তারাপীঠের ঘটনায় আমরা দেখেছি। ঠিক একই ঘটনা আমরা দেখলাম একদম শহর কলকাতা, তিলোত্তমা নগরী, একদম হাই প্রোফাইল জায়গা, যেখানে বিধায়করা থাকেন, এমএলএ হোস্টেল, তার থেকে মাত্র 200 মিটারের মতো দূরে মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের এই হোটেলে মাঝরাতে, রাত 1:45 নাগাদ ভয়াবহভাবে আগুন লাগলো। এবং একদম দমকলের যে সদর দপ্তর রয়েছে, দমকলের সদর দপ্তরের লাগোয়া জায়গায় এই হোটেলটি ছিল। সেই হোটেলের ছবি এতক্ষণে আপনারা সকলে দেখেছেন। আমরা বাঙালি ও কালচারেও আমরা দেখিয়েছি যে বিরাট যে হোটেল, সেই হোটেলে পার্শ্ববর্তী যে হোটেলগুলো রয়েছে তাতে কিন্তু কোনো রকম ফাঁক নেই। এবং এই যে বিল্ডিং, এই যে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রিট বা বিভিন্ন জায়গায় এখন যে হোটেল কালচার তৈরি হয়েছে, একটা বড় বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু 2, 3 বা 4টে হোটেলও চলে। এবং তারা যে শুধুমাত্র তাদের মুনাফা অর্জনের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য এই হোটেলগুলো চালাচ্ছে, এবং সেটা যে সম্পূর্ণভাবে যে ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, এবং সেখানে অনেকগুলো বড় বড় কথা লেখা থাকে, অনেক বড় বড় কন্ডিশনস থাকে, যেগুলো না মানলে ট্রেড লাইসেন্স পাওয়ার কথা না, ফায়ার লাইসেন্স থাকার কথা নয়। কিন্তু আমরা দেখলাম তারাপীঠ থেকে একদম শহর কলকাতা, এমএলএ হোস্টেলের 200 মিটার দূরত্বে যে হোটেল রয়েছে, সেখানেও কিন্তু একই ছবি। অর্থাৎ এই হোটেলেও কোনো রকম ফায়ার অ্যালার্ম বাজেনি, এই হোটেলে বিকল্প কোনো রাস্তা নেই বেরিয়ে যাওয়ার জন্য। যে এক্সিট গেট, সেই এক্সিট গেট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে, স্টেয়ারকেস বা সিঁড়ির মধ্যে দিয়ে কিন্তু নেমে আসতে হবে, এবং রিসেপশন দিয়ে যে ঢোকার যে জায়গা, সেই জায়গা দিয়েই কিন্তু ওপরে ওঠা এবং ওপর থেকে নামা। এবং আরও একটা বিষয়, যেটা যে লিফট রয়েছে, সেই লিফট কিন্তু বহু পুরনো, স্বাধীনতার সময়কার লিফট। আমরা জানি আজকে প্রযুক্তির ক্ষেত্রে একটা বিরাটভাবে পরিবর্তন হয়েছে, প্রযুক্তি আজকে অনেক এগিয়েছে, কিন্তু সেই জায়গায় লিফটের মেনটেনেন্স, সেখানে নতুনভাবে লিফট তৈরি করা বা প্রপারলি তার ব্যবস্থা নেওয়া, সেদিকে কিন্তু মালিক কর্তৃপক্ষ ফিরেও তাকায়নি। অর্থাৎ যে বিষয়গুলো, যে কারণগুলো বললাম,
ফায়ার অ্যালার্ম থেকে শুরু করে সংকীর্ণ সিঁড়ি থেকে শুরু করে এক্সিট গেট বন্ধ, এক্সিট গেট নেই। এবং আরও একটা বিষয়, যেটা তারাপীঠ থেকে শহর কলকাতা, আমি দুটো বিষয়কে একই সঙ্গে বলছি এই কারণে 48 ঘন্টার মধ্যেই কিন্তু এই দুটো জায়গায় আগুন লেগেছে। দুটো জায়গার একই চিত্র, পর্যাপ্ত ভেন্টিলেশন নেই। আমরা জানি যে আজকে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে 4 তলা, 5 তলা, 6 তলা বা 12 তলা, যত তলাই এই বিল্ডিং গুলো হোক, সমস্ত বিল্ডিংটা প্রত্যেকটা ঘরেই কিন্তু এয়ার কন্ডিশন বলা যেতে পারে। এবং সেটাই কিন্তু এখনকার আজকের সময়ের নতুন কালচার হয়েছে। আজকে যখন 50, 60, 70-এর দশকে বা 80-র দশকেও কিন্তু এই বিষয়টা ছিল না। যারা সম্ভ্রান্ত তারাই শুধুমাত্র এসি ঘরে থাকতে পারবেন এবং বাকিরা নন এসি ঘরে থাকবেন, এবং সেখানে যথেষ্ট জানলা দরজা এবং সেখান থেকে প্রপার ভেন্টিলেশন সেই ব্যবস্থা ছিল। আজকে গাড়ি থেকে শুরু করে আমাদের কার্যালয়, অফিস, কর্পোরেট অফিস থেকে শুরু করে আমরা যখন ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি বা চিকিৎসার প্রয়োজনে যাচ্ছি, হাসপাতাল থেকে শুরু করে হোটেল পর্যন্ত সমস্তটাই কিন্তু অবরুদ্ধ। কারণ সেখানে এসি চলছে, কোথাও কোথাও সেন্ট্রাল এসি চলছে, আবার কোথাও কোথাও প্রত্যেকটা ঘরেই এসি রয়েছে। তার ফলে কি হচ্ছে, পর্যাপ্ত ভেন্টিলেশন হচ্ছে না, আলো বাতাস খেলছে না। জানলা থাকলেও সেই জানলা অধিকাংশ জায়গায় বন্ধ করা থাকে, অর্থাৎ এয়ার টাইট করা থাকে। এবং এর ফলে যে বিষয়টা হচ্ছে যে যদি হঠাৎ করে কোনো রকম বিপর্যয় ঘটে, যদি শর্ট সার্কিট ঘটে, এসি যদি বার্স্ট করে, তাহলে কিন্তু সেখান থেকে পরিত্রাণের যে উপায় সেটা কিন্তু থাকছে না। অর্থাৎ ফায়ার সার্ভিসেসের যে লাইসেন্স বা ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে যে কন্ডিশনস বা যে শর্তগুলো অ্যাপ্লাই করা থাকে, সেগুলো শুধুমাত্র খাতায় কলমে সবকিছুই বৈধতা পেয়ে যায়, কোনো এক অজ্ঞাত কারণে বৈধতা পেয়ে যায়। কিসের উপর ভিত্তি করে? আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনের উপর ভিত্তি করে। অর্থাৎ মানুষের জীবনের কোনো দামই নেই সাধারণ মানুষের, শুধু মাসে মাসে কোটি কোটি টাকা রোজগার, কোটি কোটি টাকা মুনাফা প্রত্যেক মাসে তাদের ভাড়ারে ঢোকে, এবং সেখান থেকে সাধারণ মানুষের জীবনকে সম্পূর্ণভাবে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে একটা রিস্কের সিচুয়েশনে রেখে দিয়ে এই হোটেল চলছে। সম্পূর্ণভাবে বৈধতা দিয়ে হোটেল চললেও সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যে সরেজমিনে আমরা খতিয়ে দেখেছি, সেটা কিন্তু অবৈধভাবেই কিন্তু সূচিত হচ্ছে। কিন্তু সেখানে সব সার্টিফিকেট সবুজ সংকেত থাকছে। একটা দুর্ঘটনা ঘটে, তারপরে প্রশাসন, পুরসভা, দমকল, ফায়ার সার্ভিস, ফরেন্সিক, অনেকগুলো জায়গা থেকে তার তদন্ত হয়, তদন্ত কমিটি গঠিত হয়, স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম গঠিত হয়, কোনো কোনো ক্ষেত্রে গ্রেফতার পর্যন্ত হয়, কয়েকদিন তারা জেলে থাকেন, তারপর আবার জামিন নিয়ে তারা বেরিয়েও যান। এবং তার পেছনে অনেকগুলো কারণ থাকে, সেই সমস্ত কারণগুলো আর সামনে প্রকাশ্যে এই মুহূর্তে বলছি না। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আপনার মতো সাধারণ মানুষের জীবন কি এভাবেই রিস্কের মধ্যে থাকবে? এভাবেই কি বিপন্ন থাকবে? আমি সেই বিষয়ে যাচ্ছি না যে প্রশাসন, পুরসভা, দমকল তারা কি করবে। তারা তাদের মতো কাজ করবে, তারা তাদের মতো প্রশাসনিক ব্যবস্থা নেবে, এবং সেই জায়গায় তারা যদি অবশ্যই আটোসাটোভাবে করেন বা যেই সমস্ত জায়গায় গাফিলতিগুলো রয়েছে সেগুলোকে যদি সম্পূর্ণ 0% যদি তাহলে সেটাকে তারা রাখেন যে সেখানে 0% অবৈধ কোনো কিছু থাকবে না, সেখানে একদম জিরো ইনটলারেন্স নিয়ে যদি তারা এগোন, তাহলে এর থেকে ভালো কথা কিছুই নেই। কিন্তু যেটা বলার, আপনাকে আমাকে হোটেলে যেতে হবে, এবং সেই জায়গায় কয়েকটা বিষয় মাথায় রাখবেন। প্রথমত, যেই হোটেলে যাচ্ছেন সেখানে দেখবেন আশপাশে যথেষ্ট জায়গা রয়েছে কিনা। কারণ যদি বেশি করে জায়গা থাকে, আলো বাতাস খেলবে, এবং খোলামেলা পরিস্থিতির মধ্যে দেখবেন জানলা দরজা ঠিকঠাক আছে কিনা, সেগুলো খোলা যাচ্ছে কিনা, না সম্পূর্ণভাবে এয়ারটাইট রয়েছে। আজকের সময় এসি থেকে আপনি বাইরে থাকবেন না আমি জানি, নন এসি ঘরে আপনার হয়তো থাকা সম্ভব নয়। যদি থাকতে পারেন নন এসি ঘর বা নন এসি হোটেল, তাহলে তার থেকে ভালো কিছু হয় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শর্ট সার্কিট বা এসি থেকেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে, যেটা শুধুমাত্র আপনাকে ইনফর্ম করার জন্য রণজয় বা বাঙালি কালচারের দায়িত্ব, সেটা ইনফর্ম করলাম। এবং সেখানে দেখবেন যে সিঁড়ি, যে পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা সিঁড়িতে, সিঁড়ি চওড়া রয়েছে কিনা, এবং অবশ্যই চেক করে নেবেন, দেখে নেবেন যে ফায়ার অ্যালার্ম বাজছে কিনা। তারাপীঠের হোটেল থেকে শুরু করে কলকাতার মির্জা গালিব স্ট্রিট দুটো জায়গাতেই কিন্তু ফায়ার অ্যালার্ম বাজেনি। অর্থাৎ আগুন লাগলে সেই জায়গায় যারা আবাসিকরা রয়েছেন ঘরের ভেতরে, রাত 1টা-2টোর সময় যারা ঘুমোচ্ছেন, গভীর নিদ্রায় আচ্ছন্ন রয়েছেন, তারা কিন্তু টু শব্দ পাননি যতক্ষণ না তাদের ঘরে এসে হোটেলের কর্মীরা ধাক্কা দিচ্ছেন দরজা খোলার জন্য। বারবার করে সজোরে ধাক্কা পড়ছে তাদের দরজায়। এই জায়গা থেকে
এগুলোকে যেরকম মেনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেরকমভাবে দেখতে হবে যে ফায়ার এক্সিট রয়েছে কিনা, অর্থাৎ বিকল্প পথ রয়েছে কিনা, এবং সেটা দেখবেন সেটা কিসের রয়েছে। সেটা যদি কংক্রিটের থাকে তাহলে সব থেকে ভালো, লোহার যদি পথ থাকে, বাঁকানো সিঁড়ি অনেক জায়গায় থাকে, ফায়ার সার্ভিস বা ট্রেড লাইসেন্সের জন্য সেগুলো তারা করে রাখে, তাতে খরচাটা অনেক কম হয়, কিন্তু মানুষের জীবনের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। কেননা আগুন লাগলে সেই লোহার সিঁড়ি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। এগুলো যদি আপনি মাথায় রাখেন, হোটেলটা আমরা যেই জায়গায় যাই, ধরে রাখি কোনো দর্শনীয় স্থানে গেলাম, তাহলে একদম দর্শনীয় স্থানের যে অ্যাডজাসেন্ট সেই হোটেলগুলোর দাম বেশি হয় এবং সেই হোটেলগুলো পরপর গায়ে গায়ে লাগোয়া থাকে। অবশ্যই সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা যদি সেখান থেকে একটু দূরে যাই, তাহলে কিন্তু অনেক সুন্দর হোটেল আমরা পেতে পারি, যেটা হচ্ছে খোলামেলা পরিবেশের মধ্যে রয়েছে, গা ঘেঁষাঘেঁষি করে একটা হোটেলের গায়ে আর একটা হোটেল নেই। এগুলো যদি আজকে আমরা মেনটেন করি, তাহলে বোধহয় অনেক রকমের বিপদ, অনেক রকমের ঝুঁকি আমরা এড়াতে পারবো। এটুকুই আপনাদের বলার ছিল, এটুকুই সচেতন করার ছিল, বন্ধু হিসেবে, ভাই হিসেবে, দাদা হিসেবে। যদি আপনারা যখন ট্রাভেলে যাবেন, আপনারা যখন চিকিৎসার প্রয়োজনে কোথাও যাবেন বা কাজের প্রয়োজনে কোথাও যাবেন, যদি এই কথাগুলো, রণজয়ের এই কথাগুলো যদি একটু হলেও মনে রাখেন, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা অনেক দুর্যোগ, অনেক বিপদ কিন্তু আমরা এড়াতে পারবো। প্রশাসন বা সরকার তারা তাদের মতো ব্যবস্থা করুক, আমরা নিজেদের জন্য যেটুকু আমরা নিজেরা করতে পারি সেটুকু যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে হয়তো অনেকগুলো জীবনকে অদূর ভবিষ্যতে আমরা বাঁচাতে পারবো। এটা মাথায় রাখবেন। মাত্র 16 মাসের মধ্যে এই শহর কলকাতায় অগ্নিকাণ্ডে 50 জনের বেশি মৃত্যু হয়েছে, তাই একটু ভাববেন। আজকের মতো এই পর্যন্তই। যারা এখনো পর্যন্ত রণজয়ের সঙ্গে বাঙালি ও কালচারে যুক্ত হননি, তাদের একটাই অনুরোধ, আপনিও আসুন, আপনার পরিবারের সকলকে, বন্ধুবান্ধব সকলকে আমন্ত্রণ জানান আমাদের এই বাঙালি ও কালচারে রিয়েল কন্টেন্ট বেসড চ্যানেল